তো দেখ, আজ থেকে আমরা বিটেক, সিএসসি, তোদের ডিএসএ সাবজেক্ট যেটা আছে সেটার উপর আমরা শিখতে চলেছি। সো আজকের লেকচারটা হচ্ছে ফার্স্ট লেকচার, যেখানে আমরা একটা বেসিক ওভারভিউ নেব যে ডেটা স্ট্রাকচার যে সাবজেক্টটা আছে, এই ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা কি ডিল করে, এই ডেটা স্ট্রাকচার সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রং করবে। ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোদের ব্যাকগ্রাউন্ডটাকে তো স্ট্রং করবেই, অ্যাজ আ সিএসসি ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রং করবেই। তাছাড়াও তুই যখন ফিউচারে প্লেসমেন্ট পার্সপেক্টিভের জন্য বিভিন্ন ইন্টারভিউতে বসবি, ডিএসআই কিন্তু একটা হট টপিক হয়ে দাঁড়াবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন ধরবেই, এটাই ধরে নেওয়া হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় যখন তুই প্রোগ্রামিং ইউজ করবি, সেখানে তোকে ডিএস এর কনসেপ্ট ইউজ করতেই হবে, ঠিক আছে? সেটা তোরা যদি এর মধ্যেই স্টার্ট করে থাকিস বিভিন্ন প্ল্যাটফর্মে কোডিং করা, লাইক হ্যাকার র্যাঙ্ক, জিএফজি, লিড কোড, সো সেখানে দেখবি যে ডিএস এর কনসেপ্টগুলো কিন্তু ইউজ হবেই, ঠিক আছে? এখন বেসিক লেভেলের তোরা করলেও কিছুদিন পর যখন একটু জাস্ট ইন্টারমিডিয়েট লেভেলে যাবি, তখন থেকেই কিন্তু তোদের ডিএস এর কনসেপ্টগুলো ইউজ করতে হবে। তাই ডিএসএটাকে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, এটা কিন্তু স্কিপ করার সাবজেক্ট নয়। আর তোরা যদি ভেবে থাকিস ডিএসএটা আমি শুধু সেমিস্টার এক্সাম পার্সপেক্টিভে করব, আমাকে ডিএসএটা জাস্ট পাস করতে হবে, সেটা কিন্তু খুব একটা প্রবলেম হয়ে দাঁড়াবে পরে যখন বাকি কনসেপ্টগুলো শিখবি। অ্যান্ড তোর যখন ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট পার্সপেক্টিভে যাবি বা তোদের অন্য কোনো পার্সপেক্টিভে যাবি, সিএসসির ক্ষেত্রে কিন্তু ডিএসএটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, তো ফার্স্ট যে ডেটা স্ট্রাকচার টার্মটা রয়েছে, এটাকে যদি আমরা দেখতে চাই যে ডেটা স্ট্রাকচার যে আমরা সাবজেক্টটাকে শুরু করব, সো ডেটা স্ট্রাকচার মানেটা কি? দেখ, ডেটা এর মধ্যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, আমরা ডেটা বলতে কি বুঝি? না, ডেটা বলতে আমরা এটাই বুঝি যে ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড দ্যাট এনি ফ্যাক্ট, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ঠিক আছে, লাইক নাম্বার হতে পারে। সো যেটা আমরা রেকর্ড করতে পারবো, যা বা যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেগুলোকে আমরা ডেটা বলি, ঠিক আছে? দেখ, এখানেও সেটাই লেখা আছে যে ডেটা মিনিংটা কি দাঁড়াচ্ছে, না র ফ্যাক্ট, ভ্যালুজ অর ইনফরমেশন। জাস্ট এক মিনিট। ওকে, কেউ জয়েন করতে চাই না। হ্যাঁ, তো ডেটা স্ট্রাকচার যেটা আমরা দেখছিলাম, তাহলে ডেটা মিনিংটা কি দাঁড়ালো, না র ফ্যাক্টস বা ভ্যালুস অর ইনফরমেশন ইউজড ফর প্রসেসিং। সেটা যে কোনো ডেটা হতে পারে, লাইক সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? এগুলোকে আমরা ডেটা বলি। দেখ, এক্সাম্পল এখানে দেওয়া আছে নাম্বার 0 1 2 3, 0 থেকে 9 অবধি এর কম্বিনেশন বা এগুলো দিয়ে যেগুলো হয় সেগুলোকে আমরা নাম্বার বলি। ক্যারেক্টার A B, এগুলোকে আমরা ক্যারেক্টার বলে থাকি, বা সেটা স্ট্রিংও হতে পারে। স্ট্রিং বলতে কি বোঝায়? এ কালেকশন অফ ক্যারেক্টার। যখন একটার বেশি ক্যারেক্টার আমরা ইউজ করব, তখন সেটা স্ট্রিং বলা হয়, ঠিক আছে? যেমন দেখ, যে হচ্ছে একটা ক্যারেক্টার, ও হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। যখন অনেকগুলো ক্যারেক্টারকে আমরা একসাথে লিখবো, তখন সেটাকে স্ট্রিং বলা হয়, এবং এটাকে স্ট্রিং হিসাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে এখনো পর্যন্ত ডেটা জিনিসটা কি তোদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই এবারে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? না, স্ট্রাকচার বলতে এটাই বোঝাচ্ছে দ্য ওয়ে অফ অর্গানাইজিং অর অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন মেমোরি। মানে যে ডেটাগুলোর কথা আমরা শুনলাম, লাইক অডিও, ভিডিও বা নাম্বার, সেগুলোকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে সেগুলোকে সাজাবো যাতে সেগুলোকে আমরা খুঁজতে সাহায্য হয়, মানে ইজিলি ভাবে খুঁজতে পারি। সাপোজ ধর
তোর একটা বই আছে, ডেটা স্ট্রাকচারের একটা বই আছে। সাপোজ তোর ডেটা স্ট্রাকচারের একটা বই আছে। এবারে এই বইটার 1 নাম্বার থেকে 20 নাম্বার পেজে বেসিক্স অফ ডেটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, সাপোজ দেন ধর 21 থেকে 30 অব্দি অ্যারে নিয়ে আছে। 31 থেকে ধরে নে লিঙ্ক লিস্ট নিয়ে আছে। ঠিক আছে, 31 থেকে 31 থেকে ধর 40 অব্দি আছে। এইবার এইটা তো আমি লিখে দিলাম, বাট যদি এরকম ভাবে না লিখে দেওয়া থাকতো, তোকে বললো যে লিঙ্ক লিস্টটা খুঁজে বের কর, কোথায় আছে বুকটা, তাহলে তোকে কি হবে, একটার পর একটা চ্যাপ্টার একটার পর একটা পেজ দেখতে হবে। ফার্স্ট 1 পেজ দেখবি যে এখান থেকে শুরু হচ্ছে কিনা, সেকেন্ড 2 দেখবি, দেন 3 দেখবি, দেন 4 দেখবি, দেন 5, দেন 6, এরকম এরকম করে তুই যখন 31 পেজে আসবি তখন দেখতে পাবি যে হ্যাঁ এখানে আমি লিঙ্ক লিস্ট পেয়েছি, আর এটাই আমাকে খুঁজে বের করতে বলছে। তো দেখ, এখানে আমাদেরকে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে আমাদেরকে কতবার সেটাকে খুঁজছে। আর এই প্রবলেমটা কেন ক্রিয়েট হচ্ছে, আমাদের এখানে স্ট্রাকচার ওয়েতে সাজানো। কেন স্ট্রাকচার ওয়েতে সাজানি, এটা স্ট্রাকচার করার জন্য একটা জিনিস দরকার, সেটা যদি আমরা একটু জেনে নিই তাহলেই কিন্তু আমরা ইজিলি লিঙ্ক লিস্টটাতে খুঁজে পেয়ে যাবো একবারে। সেটা কি, দেখবি বইয়ের স্টার্টিংয়ে কিন্তু আমাদের ইন্ডেক্স দেওয়া থাকে, ইন্ডেক্স পেজ দেওয়া থাকে। ঠিক আছে, আর ওই ইন্ডেক্স পেজে এগুলো কিন্তু মেনশন করা থাকে যে 1 থেকে 20 আছে বেসিক অপারেশন। ঠিক আছে, 21 থেকে 30-তে আছে অ্যারে, 31 থেকে 40-তে আছে লিঙ্ক লিস্ট। আর এই যখন ইন্ডেক্স পেজটা আমরা দেখব তখন আমরা একবারেই দেখে বোঝা যাবে এই তো লিঙ্ক লিস্ট এখানে আছে, লিঙ্ক লিস্টটা আছে এখানে, তো ডিরেক্টলি আমরা 31 পেজটাতে চলে যাবো আর লিঙ্ক লিস্টের চ্যাপ্টারটা খুঁজে পেয়ে যাবো। সো এই কারণেই বলছি যে ডেটাগুলোকে স্ট্রাকচার ওয়েতে সাজানো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যাতে সেগুলোকে অ্যাক্সেস করতে বা খুঁজে পেতে সহজ হয়। আর এই কারণে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা এসেছে, যেগুলোতে আমরা বিভিন্ন স্ট্রাকচারিং কনসেপ্ট ইউজ করে ডেটাগুলোকে এমনভাবে সাজাবো যাতে সেগুলোকে আমাদের খুঁজে পেতে সহজ হয়। ঠিক আছে, দেখ ডেটা স্ট্রাকচার মিনিং বলতে কিন্তু ওটাই লেখা আছে। এবার আমরা দেখে নেব যে ডেটা স্ট্রাকচারের মিনিংটা কি দাঁড়াচ্ছে। A data structure is a storage that is used to store and organize data. তাহলে ডেটা স্ট্রাকচার কি না, ডেটা স্ট্রাকচারকে আমরা বলতে পারি যে একটা স্টোরেজ, যেটা কি পারপাস ইউজ হচ্ছে না, দ্যাট ইজ ইউজ টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ডেটা, যেগুলো ডেটাগুলোকে স্টোর করতে এবং সেগুলোকে অর্গানাইজ করতে সাহায্য করছে। It is a way of arranging data on a computer so that it can be accessed and updated efficiently. আর সেগুলোকে আমরা কম্পিউটারের মধ্যে সাজাবো। কোথায় সাজাবো, কম্পিউটারের মধ্যে, যাতে আমাদেরকে ডেটাগুলোকে খুঁজে পেতে, দ্যাট মিনস অ্যাক্সেস করতে সুবিধা হয়। এ ডেটা স্ট্রাকচার ইজ নট অনলি ইউজ ফর অর্গানাইজিং দ্য ডেটা। এবারে ডেটা স্ট্রাকচার শুধুমাত্র অর্গানাইজ করার জন্য ইউজ করা হয় না, ইট ইজ অলসো ইউজড প্রসেসিং, রিট্রিভিং অ্যান্ড স্টোর ডেটা। এবারে এই যে আমরা একটা টার্ম পেলাম প্রসেসিং, এই প্রসেসিং মিনিংটা বলতে কি বোঝায় না, প্রসেসিং মিনিং বলতে এটাই বোঝায় যখন সেগুলোকে প্রসেস করা হচ্ছে। দেখ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, সাপোজ ধর তোদের বাড়িতে কিচেনের মধ্যে আজকে কিছু একটা রান্না করা হচ্ছে। ঠিক আছে, লাইক খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হচ্ছে। তো তার জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে ওইগুলো হয়ে গেল ডেটা, ওগুলোকে তোরা রিপ্রেজেন্ট করতে পারিস ডেটা, ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে। ঠিক আছে, লাইক রাইস, ঠিক আছে, অয়েল, মশালা, সল্ট,
এগুলোকে তোরা ডেটা হিসাবে রিপ্রেজেন্ট করতে পারিস। মানে এগুলো হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে, কম্পিউটার ভাষায় ডেটা হিসাবে রিপ্রেজেন্ট করতে পারিস, ঠিক আছে। আর প্রসেসিং কখন বলবো, যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন আমাদের রান্নাটা হবে তখনই সেটাকে আমরা প্রসেসিং করবো, মানে যখন কুকিংটা হচ্ছে, এই যে যখন কুকিংটা হচ্ছে, ঠিক আছে, তখনই কিন্তু এই প্রসেসিংটা হচ্ছে, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে কুকিংটা হচ্ছে, যেটা কম্পিউটার ভাষায় আমরা কি বলবো, প্রসেসিং হচ্ছে। এটাই হচ্ছে প্রসেসিং। দেন রিট্রিভ মানে হচ্ছে যে ডেটাগুলোকে আমরা স্ট্রাকচার ওয়েতে সাজিয়েছি সেগুলোকে আমরা ইজিলি রিট্রিভ করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো। তাছাড়া আমরা কম স্পেসের মধ্যে ডেটাগুলোকে রাখতে পারবো, ঠিক আছে। এইগুলোই কিন্তু ডেটা স্ট্রাকচার কনসেপ্ট দিয়ে থাকে। এবারে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা কমন কোশ্চেন, এক্সাম পার্সপেক্টিভেই বলতে পারো বা যে কোনো পার্সপেক্টিভে বলতে পারো। যে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা যখনই শুনবে তখনই তাদের মনে একটাই কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। তো তখন কিন্তু তোকে এটাই বলতে হবে যে ডেটা স্ট্রাকচার ইজ আ সাব স্টোরেজ দ্যাট ইজ ইউজড ফর স্টোর অ্যান্ড অর্গানাইজ ডেটা, and also it is used for arranging data on a computer so that we can access the data very fast, very efficient. তাহলে বোঝা গেল হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার মিনিংটা কি। ওকে ওকে, এইবার যেটা আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ ডেটা। এই যে আমরা যে বললাম যে ডেটাটাকে স্ট্রাকচার করব, স্ট্রাকচারটা কিভাবে করব, তার জন্য দু রকমের ডেটা টাইপস আছে, ঠিক আছে, দু রকমের ডেটা টাইপস আছে। সেই দু রকমের ডেটা টাইপস গুলো কি কি না, ফার্স্ট হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা টাইপস অ্যান্ড সেকেন্ড হচ্ছে আর একটা নন প্রিমিটিভ ডেটা টাইপস। প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডেটা টাইপস, এই স্লাইডটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এটা কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে, কারণ এই স্লাইডটার মধ্যে যতগুলো টার্ম দেখতে পাচ্ছিস এগুলোই কিন্তু আমরা আমাদের ডিএসএ সাবজেক্টটাতে পড়বো, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার সাবজেক্টটাতে আমরা পড়বো সবগুলো জিনিসে। আর এই যে এখানে দেখতে পাচ্ছিস অ্যারে একটা দেখতে পেলি, ঠিক আছে, লিঙ্ক লিস্ট একটা দেখতে পারি, এগুলোই কিন্তু এক একটা করে সাব চ্যাপ্টার চ্যাপ্টার হিসাবে পড়বো। তাই এই স্লাইডটাকে কিন্তু কোনোভাবেই মিস করিস না। এক্সামে কিন্তু এটার উপরও কোশ্চেন হয়ে থাকে যে ডিফাইন দ্য ডেটা টাইপস অফ ডেটা স্ট্রাকচার উইথ এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে কিন্তু এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোরা খাতার মধ্যে নোট করে নিতে পারিস বা নিজের ব্রেনের মধ্যে সেটাকে স্টোর করে নিতে পারিস, কারণ এটা যদি তোর কাছে থাকে তুই কিন্তু ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি জিনিসগুলো আছে একটা তোর ওভারভিউ তোর মধ্যে চলে আসবে। ওকে, তাহলে দু ধরনের এখানে ডেটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এইবার আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা কোন পারপাস ইউজ হয় আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা রাখি। সো দেখে নিই আমরা হোয়াট ইজ প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার জিনিসটা কি বলছে না, ডেটা স্ট্রাকচার are fundamental ways to organize and store data in a computer, allowing for efficient access and modulation. They are broadly classified into two categories: primitive data structure, non-primitive data structure. তাহলে ডেটা স্ট্রাকচারের ওই সমস্ত ডেটাগুলোকে অর্গানাইজ করতে এবং স্টোর করতে, ঠিক আছে, দু রকম ভাবে ডেটাগুলোকে ক্লাসিফাইড করা হয়, দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে। তাহলে ডেটা টাইপসকে দুটো ক্যাটাগরি আছে, ওই টোটাল ডেটা স্ট্রাকচারে যে সমস্ত কাজগুলো বললাম সেগুলোকে করার জন্য দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস আর একটা ক্যাটাগরি যেটা আমরা দেখলাম নন প্রিমিটিভ ডেটা টাইপস। তো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস, দ্যাট মিনস প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা কি না, দেখ কি বলছে, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর দ্য মোস্ট বেসিক ফর্মস অফ ডেটা স্ট্রাকচার দ্যাট হোল্ড সিঙ্গেল ভ্যালুস, ঠিক আছে। এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে বেসিক ফর্মস, কি একদম র মেটেরিয়াল যেগুলো ফর ডেটা স্টোরেজ দ্যাট হোল্ড সিঙ্গেল ভ্যালুস, দে আর ডাইরেক্টলি অপারেটেড আপন বাই মেশিন ইনস্ট্রাকশনস। আর এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারগুলো কোনগুলো, এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারগুলো হচ্ছে ইন্ট,
ক্যারেক্টার, বুলিয়ান, ফ্লোট, পয়েন্টার, এগুলোই হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার গুলো হচ্ছে একদম র মেটেরিয়ালস। একটা যদি তোরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বুঝি, সাপোজ ধর এটা একটা বিল্ডিং আছে, ঠিক আছে, যাই হোক এটা বিল্ডিং আছে, যেমনই একটা বিল্ডিং হোক, এটা যদি একটা বিল্ডিং হয়, সো এই বিল্ডিংটাকে তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের অনেক কিছু জিনিস লাগবে, যেমন ব্রিক্স লাগবে, সিমেন্ট লাগবে, ঠিক আছে, আরো অনেক কিছু জিনিস লাগবে, ঠিক আছে, আরো অনেক কিছু জিনিস লাগবে। দেখ, এইগুলোই হচ্ছে কিন্তু বেসিক মেটেরিয়ালস বা র মেটেরিয়ালস, বেসিক মেটেরিয়ালস, বা আমরা কি বলতে পারি, র মেটেরিয়ালস। এগুলো ছাড়া কি বাড়িটা বানা সম্ভব? কখনোই না, কারণ এগুলো হচ্ছে বেসিক বা র মেটেরিয়ালস। ঠিক সেই রকম ভাবে ডেটা স্ট্রাকচারের মধ্যে যে সমস্ত প্রিমিটিভ ডেটা টাইপস গুলো রয়েছে, লাইক ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান, ফ্লোট, পয়েন্টার, এগুলো কিন্তু এক একটা মেটেরিয়ালস, র মেটেরিয়ালস বা বেসিক বিল্ডিং ব্লক আমরা বলতে পারি, যেগুলো কিন্তু একটা ডেটা স্ট্রাকচারকে, একটা ডেটাগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে, ঠিক আছে, ঠিকভাবে সাজাতে, এই সমস্ত প্রিমিটিভ ডেটা টাইপস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের খুবই দরকার। এগুলো ছাড়া কিন্তু আমরা কিছু কাজ ডেটা স্ট্রাকচারের করতে পারবো না, ঠিক আছে। সো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, তোদের যদি মনে আছে সি প্রোগ্রামিংটা তোদের যদি মনে রয়েছে, আমরা একটা প্রোগ্রামিং এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা আমাকে একবার বল, তোরা এই ফরম্যাটটা, এই ফর্মটা তোদের মনে পড়ছে? স্নেহা, শুভদীপ, একটু বল, যেটা দেখালাম এটা কি তোদের মনে পড়ছে? হ্যাঁ স্যার, কি বললেন? এই যে একটা সি প্রোগ্রামিং লেখার জন্য তার যে বেসিক ফরম্যাটটা দরকার হয়, সেটা কি তোদের মনে পড়ছে? ঠিক এটাই লিখিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয় জানিস, মনে আছে? স্যার ভ্যারিয়েবলের ডিফাইন করতে হবে আগে, ভ্যারিয়েবলের টাইপ সমেত আচ্ছা, ভ্যারিয়েবলটা ডিফাইন করতে হবে, তারপরে স্যার ইকুয়াল টু দিয়ে ভ্যারিয়েবল। একদম। তো সেটাই আমরা একবার দেখে নেবো, ঠিক আছে। তো ফার্স্ট একটা যদি আমরা ইন্টিজারকে ডিফাইন করতে যাই, ফার্স্ট যেটা আমাদেরকে দিতে হবে তার ডেটা টাইপ দিতে হবে, দেন আমরা ভেরিয়েবলটার নাম দেব, সাপোজ ধর ভ্যাল দিয়ে দিলাম, তারপর আমাদের সেটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন, লাস্টে সেমিকোলন স্যার। হ্যাঁ লাস্টে সেমিকোলন। সো এখানের মধ্যে এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু হচ্ছে ডেটা টাইপস। আর এটা কি ধরনের ডেটা টাইপস? এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। দেন সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটাই হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে অপারেটর, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে ভ্যালু বা লিটার বলা হয়। তাহলে দেখ, একটা ছোট্ট আমরা যদি ভেরিয়েবল অ্যাসাইন করতে চাই, সেখানেও কিন্তু আমাদেরকে
এই ডেটা টাইপটা ইউজ করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছিস কেন আমি প্রিমিটিভ ডেটা টাইপসগুলোকে বেসিক বিল্ডিং ব্লক বলছি, কারণ এখানে এইগুলো ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না। একটা বিল্ডিং তৈরি করতে যেরকম তার মেটেরিয়ালসগুলো ছাড়া তুই কখনোই বিল্ডিংটা তৈরি করতে পারবি না, সেই রকম এই প্রিমিটিভ ডেটা টাইপসগুলো ছাড়া তোরা কিন্তু কোনো কাজই করতে পারবি না। এই কারণে আমার এক্সাম্পলটা দেওয়ার কারণ। দেখ, তাহলে আমরা এই ইনটা কি জন্য ইউজ করা হয় সেটা আমরা দেখে নিলাম। দেন দেন যেটা আমরা দেখব, দেন কি রয়েছে, দেন আমাদের রয়েছে ক্যারেক্টার। এবার একটা ক্যারেক্টারকে আমরা কিভাবে ডিফাইন করব? ঠিক সেম, আমাদের ফরম্যাটটা ঠিক সেম দাঁড়াবে। আমরা একটা ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য ফার্স্ট ডেটা টাইপটা লিখবো, দেন সেটার ভেরিয়েবলটার নাম দেবো, লাইক সিএইচ দিয়ে দিলাম, দেন তার মধ্যে যে ক্যারেক্টারটা আমরা অ্যাসাইন করতে চাইবো সেটা আমরা লিখে নেব। ঠিক সেই রকম ভাবে এখানে ক্যারেক্টারের CHAR এটা হচ্ছে ডেটা টাইপস, CHটা হচ্ছে ভেরিয়েবল নেম, ইজ ইকুয়ালস টু হচ্ছে অপারেটর, অ্যান্ড এ যেটা লিখলাম ক্যারেক্টার। তাহলে আমরা যদি একটা ক্যারেক্টার অ্যাসাইন করতে চাই তাহলে আমাদের কোন ডেটা টাইপটা ইউজ হচ্ছে? ক্যার ডেটা টাইপটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যারটা কোন পারপাসে ইউজ হচ্ছে? ফর অ্যাসাইনিং ক্যারেক্টার। ইনটা কোন পারপাসে ইউজ হচ্ছে? ফর অ্যাসাইনিং ইন্টিজার। ঠিক আছে, দেন নেক্সট কোন এক্সাম্পল আছে আমরা সেটা একটু দেখে নিই। দেন যেটা আছে সেটা হচ্ছে বুল। বুলটা আমরা কোন পারপাসে ইউজ করি? কোনো যদি কিছুর অ্যান্সার যদি ট্রু বা ফলস আসে, লাইক সাপোজ আমি তোদেরকে জিজ্ঞেস করলাম যে ম্যাথ ক্লাসটা তোদের কাল হয়েছিল, তোদের অ্যান্সার এটাই হবে যে হ্যাঁ হয়েছিল বা না হয়নি। দ্যাট মিনস ট্রু অর ফলস। আমি যদি এখানে ট্রুটাকে ইউজ করি ইয়েস পারপাসে, ঠিক আছে, আর ফলসটাকে ইউজ করি না পারপাসে, তাহলে এই দুটোর মধ্যেই একটা অ্যান্সার হবে। তো যখন এইরকম অ্যান্সারের ব্যাপারগুলো আসে তখন আমরা কিন্তু বুল ইউজ করি। ঠিক আছে, তখন আমরা ইউজ করি বুল। এটা ভেরিয়েবলটা নাম দিলাম চেক, দেন তার মধ্যে আমরা একটা অ্যাসাইন করে দিলাম লাইক ট্রু। তাহলে বুল কোন পারপাসে ইউজ হয়? না, বুলটা ইউজ হয় ফর চেকিং ট্রু অর ফলস, এটা পারপাসে কিন্তু বুল হচ্ছে। আর এই যে ইন্ট, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো কিন্তু হচ্ছে এক একটা ডেটা টাইপস, এগুলো হচ্ছে এক একটা ডেটা টাইপস। দেন দেন যেটা আমাদের রয়েছে সেটা নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্লোট। আচ্ছা, ফ্লোট কোন পারপাসে ইউজ হয় কেউ আমাকে একটু বল। ওই স্যার ডেসিমাল ডেটা। মানে ফ্লোটিং গুলো আমরা ইউজ করতে ব্যবহার করি, তাই তো? ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেরকম পায়ের ভ্যালু যদি আমরা অ্যাসাইন করতে চাই, ফ্লোট, 3.14। দেখ, তো এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আমরা প্রিন্ট করার জন্য বা ইনিশিয়ালাইজ করার জন্য কোন ডেটা টাইপসটা ইউজ করছে? ফ্লোট। তাহলে ফ্লোটটা কোন পারপাস ইউজ করছে? ফ্র্যাকশনাল ডেসিমাল ডেটা টাইপ। বা ফ্র্যাকশনাল লিখছি, এটাই একটু ঠিক হবে। ঠিক আছে, এখন অবধি কিছু কোশ্চেন আছে?
এখন অবধি কিছু কোশ্চেন আছে? কারোর কিছু কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনাল বা ডেসিমাল আমি করে দিলাম, তোর কথাটাও থাক, যে যদি আমরা এই দুটোর মধ্যে কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমরা, বা ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফ্লোটটাকে ইউজ করি। এই ইন্টিজার ইন্ট, ক্যার, বুল, ফ্লোট, এগুলো এক একটা কি, এগুলো হচ্ছে এক একটা ডেটা টাইপস, যেগুলো একটা রিয়েল লাইফের কথা আমরা যদি ভাবি যে একটা বিল্ডিং তৈরি করতে, তো সেগুলো হচ্ছে একদম র মেটেরিয়ালস। ঠিক আছে, এবার যেটা একটা হাই কনসেপ্ট আমরা শিখবো, পয়েন্টার। এর আগে তোরা পয়েন্টারের নাম শুনেছিস? হ্যাঁ স্যার। পয়েন্টারটা বলতে পারবি কোন পারপাস ইউজ হয়? ওই স্যার রেফারেন্স বলা যেতে পারে। হ্যাঁ, মানে এটাই তো, ধর যদি এটা মেমোরি হয়, দাঁড়া, এক মিনিট just, যে যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি যে ইন্ট a is equal to 10, সো এটা যদি মেমোরি হয়, এই মেমোরিটার কোনো একটা অংশতে এই a is equal to 10টা স্টোর হচ্ছে, কি ঠিক কি না? হ্যাঁ স্যার। ধর মেমোরির এই পার্টটাতে a is equal to 10টা স্টোর হচ্ছে। এইবার এবার প্রত্যেকটা পার্টের তো একটা করে কোনো নাম্বার থাকবে, নাহলে আমরা সেগুলোকে ইন্ডিকেট করবো কিভাবে? যে যদি বইয়ের মধ্যে আমরা পেজ নাম্বারই না দিই, তাহলে বুঝতে পারবো কিভাবে যে কোথায় কোনটা স্টোর করা হয়েছে? বুঝতে পারলি? সো এগুলোকেই বলা হয় মেমোরি অ্যাড্রেস। সাপোজ ধর এটা 1020 থাকলো, এটা 1050 থাকলো, যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, 1090, সে এগুলোই হচ্ছে এক একটা মেমোরি অ্যাড্রেস। অ্যাড্রেস ঠিক আছে, এটা হলো একটা মেমোরি অ্যাড্রেস, মানে কোন পার্টটাতে স্টোর আছে বাস সেটা জানার জন্য। লাইক তোরা বলতে পারিস পেজ নাম্বার, এগুলো হচ্ছে এক একটা পেজ নাম্বার। যদি আমরা রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিই, এগুলো হচ্ছে এক একটা পেজ নাম্বার। ঠিক আছে, যে এই ইজ ইকুয়াল টু 10টা মেমোরির কোন পার্টটাতে স্টোর হলো সেটাই আমরা প্রিন্ট যদি করতে চাই। এতক্ষণ আমরা প্রিন্ট করছিলাম কি, সাপোজ ধর আমরা এটা প্রিন্ট করতে চাইলাম, এই যে ভ্যালু যে 10টা আছে সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই না, আমরা কি ইউজ করবো? প্রিন্ট এফ, দেন পার্সেন্ট ডি, দেন কি আছে, ভ্যালুটা ভ্যাল আছে, তাহলে তো আমাদের প্রিন্ট হয়ে যাবে। কি 10টা প্রিন্ট হবে? টেনটা প্রিন্ট হবে, কি বলিস শুভদীপ? হ্যাঁ স্যার, প্রিন্ট তো হয়ে যাবে স্যার, দেখে মনে হচ্ছে। হ্যাঁ, বাট প্রিন্ট আমরা যদি, হ্যাঁ স্যার, ঠিক আছে, হয়ে যাবে। বাট এবার যদি আমরা চাই যে এই 10টা কোথায় স্টোর হয়েছে, এর যদি আমরা অ্যাড্রেসটা জানতে চাই, যেটা বললাম মেমোরি অ্যাড্রেস, যে মেমোরি অ্যাড্রেসটাকে আমরা যদি এবার প্রিন্ট করতে চাই, তো তখনই কিন্তু আমাদেরকে পয়েন্টারটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে পয়েন্টার এটাও একটা কিন্তু ডেটা টাইপস। ঠিক আছে, সেক্ষেত্রে ওই অ্যাড্রেসটাকে প্রিন্ট করার জন্য আমরা কি করব? অ্যাড্রেসটাকে আমরা প্রিন্ট করার জন্য ইন্ট, এখানে আমরা একটা জাস্ট স্টার দিয়ে দেবো। ঠিক আছে, তারপর তার একটা ভেরিয়েবলের নাম দিয়ে দেবো, তারপর যার অ্যাড্রেসটাকে আমরা প্রিন্ট করতে চাইবো তার আগে একটা অ্যান্ড পার্সেন্ট দিয়ে দেবো, এই ভ্যালের অ্যাড্রেসটাকে যদি প্রিন্ট করতে চাই আমরা ভ্যালটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে মধ্যে ইনটা কি দাঁড়াচ্ছে? ডেটা টাইপস। ঠিক আছে,
এই যে এইটা ডেটা টাইপস, মানে সেটা অ্যাড্রেসটাকে প্রিন্ট করার জন্য কাজে লাগছে। ঠিক আছে, ফ্লোটটাকে যেরকম ডেসিমাল বা ফ্র্যাকশনাল ডেটা ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য আমরা এই বিল্ডিং ব্লকটা ইউজ করি ফ্লোট, সেরকম অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমরা এটাকে ইউজ করি। অ্যান্ড এই পিটিআরটা হচ্ছে ভেরিয়েবল নেম। এটা হচ্ছে অপারেটর অ্যান্ড এটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, দেখ অ্যান্ড পার্সন ইউজ করেছি মানে ভেরিয়েবলে অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে চাইছি, ভেরিয়েবলস অ্যাড্রেস। তাহলে বুঝতে পারলি পয়েন্টারটাকে কিরকম ভাবে কাজ করে। তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে এই যে পিটিআর যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে আমরা স্টোর করে দিলাম। এই যে পিটিআর ভেরিয়েবলটা যেটা আছে, পিটিআর ভেরিয়েবলটার মধ্যে এই যে 10টা এখানে স্টোর ছিল, তো তার মেমোরি অ্যাড্রেসটা কত ছিল 1020, তো 1020টা স্টোর হয়ে গেল। আর এখানে আমরা একবার লিখে নিই যে এই যে আমাদের পয়েন্টারটা আছে সেটা কোন পারপাসে ইউজ হয় না, পয়েন্টারটা আমাদের ইউজ হয় টু স্টোর মেমোরি অ্যাড্রেস। তাহলে আমরা প্রিমিটিভ ডেটা টাইপসের যে সমস্ত ডেটা টাইপসগুলো রয়েছে লাইক ইন্টিজার, ক্যারেক্টার, বুল, ফ্লোট, পয়েন্টার, সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। অ্যান্ড এবার যেটা আমরা দেখবো নন প্রিমিটিভ ডেটা টাইপস। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। দ্যাট মিনস নন প্রিমিটিভ ডেটা টাইপস। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ইউজ করবো না, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর মোর কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। আর এই নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার থেকে কিন্তু একটু কমপ্লেক্স। এটা কমপ্লেক্স কেন বলছে না, ওখানে আমরা একদম র মেটেরিয়ালসগুলোকে ইউজ করছিলাম। ঠিক আছে, আগেরটাতে আমরা একদম বেসিক র মেটেরিয়ালসগুলো ইউজ করছিলাম, আর এখানে আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে, সাপোজ ধর এটা যদি বিল্ডিং হলো, এটা যদি বিল্ডিং হলো, সো বিল্ডিংটার মধ্যে এই যে এই রুমটা সেপারেট ভাবে ধর তৈরি হলো। ঠিক আছে, এই রুমটা সেপারেট ভাবে তৈরি হলো, এই রুমটা সেপারেট ভাবে তৈরি হলো, এই রুমটা সেপারেট ভাবে তৈরি হলো। এগুলো কি দিয়ে তৈরি হলো, প্রিমিটিভ ডেটা টাইপস দিয়ে তৈরি হলো। ঠিক আছে, এগুলো কি দিয়ে তৈরি হলো, প্রিমিটিভস ডেটা টাইপ দিয়ে তৈরি, প্রিমিটিভ ডেটা দিয়ে তৈরি। ঠিক আছে, এটাও এটাও এটাও। অ্যান্ড এই টোটালটা যখন একসাথে তৈরি হয়ে বিল্ডিংটা তৈরি হলো, এই যে টোটাল বিল্ডিংটা যখন তৈরি হলো, টোটাল বিল্ডিংটা কি ইউজ করে তৈরি হলো, এক একটা রুম দিয়ে। সো এখানে এক একটা রুমকে আমরা কি বলতে পারি, নন প্রিমিটিভ ডেটা টাইপস। দ্যাট মিনস এই প্রিমিটিভ ডেটা টাইপসগুলো দিয়েই নন প্রিমিটিভ ডেটা টাইপসগুলো তৈরি হয়। তাহলে কি হলো, এ আমরা ব্রিক্স, সিমেন্ট, ঠিক আছে, আরো অনেক কিছু জিনিস দিয়ে এই এক একটা রুম তৈরি করলাম, এক একটা রুম দিয়ে একটা বিল্ডিং তৈরি। তাহলে ওই বেসিক র মেটেরিয়ালসগুলো হলো প্রিমিটিভ ডেটা টাইপস। ঠিক আছে, আর এক একটা রুমকে আমরা বলতে পারি যে নন প্রিমিটিভ ডেটা টাইপস, যেটা দিয়েই মেন আমাদের বিল্ডিংটা তৈরি হচ্ছে। এটাই রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে বোঝা যায়। দেখ ওটাই এখানে বলেছে, আর কিছুই নেই। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারস আর মোর কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার ডিরাইভস ফ্রম প্রিমিটিভ ডেটা টাইপস। এগুলো প্রিমিটিভ ডেটা টাইপস দিয়েই তৈরি করা হয়। দে আর ইউজ টু স্টোর আ কালেকশন অফ ডেটা। যখন আমাদের এই কালেকশন অফ ডেটা স্টোর করা থাকে, অ্যাজ এক্সাম্পল দেখ, আমরা প্রিমিটিভ ডেটা টাইপসটা কখন ইউজ করছিলাম, যখন আমাদের একটা সিঙ্গেল ভ্যালু ইউজ করা থাকছে, যখন কোনো আমরা একটা সিঙ্গেল ভ্যালু স্টোর করতে চাচ্ছিলাম, লাইক ইন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ বল। দেখ, যখন আমরা কোনো একটা সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করতে চাইছিলাম, তখন আমরা প্রিমিটিভ ডেটা টাইপসটা ইউজ করছি।
ডেটা টাইপসটা ইউজ করছিলাম। বাট আমাদেরকে যদি এখানে এবারে অনেক কিছু একসাথে প্রিন্ট করতে বলা হয়, ঠিক আছে, জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিতে হবে। এবার যদি আমরা অনেকগুলো ভ্যালু একসাথে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? কেউ কি বলতে পারবি? আমরা এমন ভাবে ইউজ করতে চাইছি 10, 20, একসাথে 30, 40 একসাথে অনেকগুলো ভ্যালুকে ইউজ করতে চাইছি, মানে ডিফাইন করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা তখন কি ইউজ করব? স্যার অ্যারে। গুড, অ্যারে। তাহলে অ্যারেটা কি হলো? অ্যারেটাই হলো নন প্রিমিটিভ ডেটা টাইপস। বুঝতে পারলি? হ্যাঁ স্যার বেশ। হ্যাঁ, তাহলে অ্যারেটাই হলো নন প্রিমিটিভ ডেটা টাইপস। তো অ্যারেটার মধ্যে কিভাবে ডেটাগুলো পুট হয়? সাপোজ ধর এটা হলো একটা অ্যারে, যেটার মধ্যে ইন্ডেক্স থাকে 0, 1, 2, 3, 4, 5। আমি কি করতে চাইছি, যে আমি চাইছি 10, 20, 30, 40, 50, 60 এতগুলো ভ্যালুকে আমি একসাথে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজ করতে চাইছি, রাখতে চাইছি। সেটা কি প্রিমিটিভ ডেটা টাইপস দিয়ে পসিবল? না স্যার পসিবল। পসিবল নয়। এই কারণেই এসছে নন প্রিমিটিভ ডেটা টাইপস, ঠিক আছে? যে এখানে কি হয়, এখানে ওই প্রিমিটিভ ডেটা টাইপস গুলো ইউজ করে আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপস বানাবো। সো আমরা কি করব, একটা অ্যারে ক্রিয়েট করব, দেন তার মধ্যে আমরা এই সমস্ত ভ্যালুগুলো পুট করে দেবো, লাইক 10, 20, 30, 40, 50, 60। সো এটা একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে অ্যারে। সো অ্যারে মিন্স নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, যেটা একদম আমরা স্টার্টিং এ দেখেছিলাম। এই যে অ্যারেটা কি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এইবার আমাকে বল, তুই শুভদীপ, তাই তো? শুভদীপ, তুই অ্যারে কখনো ইউজ করেছিস? হ্যাঁ স্যার বলুন। অ্যারে ইউজ করেছিস? হ্যাঁ স্যার ইউজ করেছি স্যার। স্যার করেছি। আচ্ছা, তুই আমাকে অ্যারের ফরম্যাটটা বলতে পারবি? না জানলেও কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ফরম্যাট মানে স্যার? সিনট্যাক্সটা ধর। সিতে সিনট্যাক্সটা মনে নেই, কিন্তু মনে আছে স্টার্টিং ওই ডেটা টাইপ ডিফাইন করতে হয়, ওই অ্যারের ভেতরে কি কি হবে, আর যদি স্ট্যাটিক অ্যারে হয় দেন গুড, লেন্থটা বলতে হবে যে কত হবে, আর দেন আমি মানে অ্যারেটার ভেতরে ডেটা দিই। গুড। তাহলে বুঝতে পারছিস যে আমরা যদি নন প্রিমিটিভ একটা যদি নন প্রিমিটিভ ভেরিয়েবল একটা ক্রিয়েট করতে চাই, লাইক নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার ইউজ করে, সেক্ষেত্রেও কিন্তু প্রিমিটিভ ইউজ হচ্ছে। এই কারণে আমি বললাম যে নন প্রিমিটিভ যদি আমরা কিছু ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিমিটিভ ডেটা ইউজ করতেই হবে। তাহলে বুঝতে পারছিস এবার কেন বলেছিলাম, ওই বিল্ডিং এর এক্সাম্পলটা দিয়েছিলাম, যে এক একটা ব্রিক্স, সিমেন্ট এগুলো দিয়ে এক একটা রুম তৈরি হচ্ছে, এক একটা রুম মানে অনেকগুলো রুম একসাথে নিয়ে করে হ্যাঁ স্যার। একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তো এবার আমরা অ্যারে সিনট্যাক্সটা দেখে নিই। তাহলে স্যার আমি হ্যাঁ বল। স্যার বলছিলাম স্যার, তাহলে কি বলতে পারি যে নন প্রিমিটিভ ডেটা টাইপ আসলে কালেকশন অফ প্রিমিটিভ ডেটা টাইপ? হ্যাঁ বলতেই পারিস, ঠিক আছে, কারণ অনেকগুলো জিনিস নিয়েই হচ্ছে, অনেকগুলো প্রিমিটিভ ডেটা টাইপস নিয়ে হচ্ছে। তাহলে অ্যারে সিনট্যাক্সটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট যেরকম আমাদেরকে করতে হয়, যেরকম আমরা এতক্ষণ প্রিমিটিভ ডেটা টাইপসগুলো ইউজ করছিলাম, ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, ডেটা টাইপসটা লিখতে হবে। সো ডেটা টাইপ, দেন দেন আমরা কি লিখবো না, ভেরিয়েবল নেম। দেন থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই মিডিলটার মধ্যে কি লিখতে হবে, আমাদেরকে অ্যারে সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে, সাইজ অফ অ্যারে।
দেখ এখানে আমরা যে ডেটা অ্যারেটা ক্রিয়েট করেছিলাম তার সাইজটা কতগুলো ব্লক তৈরি হয়েছিল, 1 2 3 4 5 6, এখানে আমাদেরকে 6টা ব্লক তৈরি হয়েছিল। তো আমাদেরকে তার সাইজটা এখানে লিখে দিতে হবে। বাট একটা মেন ইম্পর্টেন্ট কথা বলছি, ঠিক আছে, অনেকটা ইম্পর্টেন্ট কথা। 6টা ব্লক তার মানে এর সাইজ হচ্ছে কিন্তু 6, বাট এটা যখন ইন্ডেক্স চালু হবে, ঠিক আছে, এক একটা ব্লককে আমরা ডিফাইন করব, 5 তখন হবে স্যার, কিন্তু হ্যাঁ 0 তখন থেকে কিন্তু শুরু হবে তাই গুড, ইন্ডেক্সিং। হ্যাঁ তখন কিন্তু তার ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। তাহলে এবার মনে পড়লো শুভদীপ অ্যারের সিনট্যাক্সটা? হ্যাঁ স্যার মনে পড়েছে। হ্যাঁ, প্রথমে তাহলে ডেটা টাইপস দেবো, দেন ভেরিয়েবল নেম দেবো, দেন সাইজ অফ দ্য অ্যারে দেবো, তাই তো? ইয়েস স্যার। ওকে, দেন দেখ তাহলে আমরা একটা অ্যারে কিভাবে ক্রিয়েট করি, যে অ্যারেটা আমরা 5 সাইজের এখানে ক্রিয়েট করলাম সেটা একটু দেখি। তাহলে ফার্স্ট অ্যারেটাকে ক্রিয়েট করার জন্য আমরা কি করলাম, যে ইন্ট ARR 5 ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে, ইন্ট ARR 5 ক্রিয়েট করলাম। তার মানে এটা কি দাঁড়ালো, এখানে 5 ব্লকস এর একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেল। 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এগুলোর পজিশনগুলো 0 1 2 3 4। এতদূর অব্দি ক্লিয়ার আছে? একদম এটা স্যার। এটাকে বলে ক্রিয়েটিং অফ অ্যারে। অ্যারেটাকে আমরা ক্রিয়েট করে দিলাম। এইবার এখানে যে আমি 10 20 30 40 50 60 একটা করে ভেরিয়েবল পুশ করছি, সেগুলোকে আমরা কিভাবে করব না, সেগুলোকে আমরা তার ইন্ডেক্স পজিশনটা দিই। এর ইন্ডেক্স পজিশন কত, 0, তো ARR 0 ইকুয়াল টু আমরা 10 পুশ করে দিলাম। দেন এখানে 10টা পুশ হয়ে গেল। এইবার তারপরে পজিশনটাকে আমাদের পুশ করতে হবে, ভ্যালু পুশ করবো। সো ARR 1 ইজ ইকুয়াল টু আমরা 20 পুশ করে দিলাম, তাহলে এখানে 20 পুশ। সিমিলার ভাবে এগুলো কিন্তু পুশ হয়ে যাবে, ঠিক আছে, তার ইন্ডেক্স পজিশন। তাহলে বুঝতে পারলি যে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপস এর মধ্যে আমরা কিভাবে অনেকগুলো ভ্যালু পুশ করব, বুঝতে পারা গেল তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখ অ্যারে হচ্ছে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপস। আরো অনেকগুলো কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপস আছে, লাইক লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। এইবার তার আগেই আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে আবার বলেছে নন প্রিমিটিভ ডেটা টাইপস আবার দু রকমের হয়, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। এই দুটো টার্মের মানে কি, লিনিয়ার নন লিনিয়ার। এবার আমরা এটা একটু দেখি। দেখ লিনিয়ার কোনগুলোকে বলছেন না, লিনিয়ার ডেটা টাইপ স্যার সেগুলোকে অ্যারে, বলছে। স্যার অ্যারে, গুড, অ্যারে লিনিয়ার স্যার। অ্যারে লিনিয়ার। এটাকে সিকোয়েন্সিয়াল থাকবে স্যার যেগুলো স্যার ভ্যালু। ভেরি গুড, ভেরি গুড, যেগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে, লাইক একটার পর আর একটা থাকবে, যেরকম 10-এর পর কি স্টোর হচ্ছে, অ্যারে 20, স্যার। 20-র পর 30, তাই তো, 30-র পর 40, 40-র পর 50 স্টোর হচ্ছে। তো হ্যাঁ সিকোয়েন্সিয়াল স্যার, অর্ডারে স্টোর, ওই স্যার ইন্ডেক্স গুলো স্যার সিকোয়েন্সিয়াল থাকবে। সিকোয়েন্সিয়াল থাকবে। তো যখন সিকোয়েন্সিয়াল অর্ডার ফলো করে যখন ভ্যালুগুলো স্টোর থাকে, তখন সেগুলোকে আমরা বলবো লিনিয়ার ডেটা টাইপস। লিনিয়ার। আর হ্যাঁ, নন লিনিয়ার মানে স্যার ট্রি, গ্রাফ স্যার ওইগুলো স্যার। হ্যাঁ ট্রি গ্রাফ, কারণ ওইগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে ফলো হয় না। লিনিয়ার ডেটা টাইপস, ঠিক আছে। তাহলে বল লিঙ্ক লিস্টটা লিনিয়ার ডেটা টাইপস হবে? লিঙ্ক লিস্টে স্যার হ্যাঁ, ওখানে তো স্যার আমরা কি বলি লোকেশন লিখে রাখি যে কার পরে কি লোকেশন হবে, তো ওটা তো স্যার লিনিয়ার বলবো। ভেরি গুড, তার মানে দেখছিস তুই অনেকটাই কোশ্চেন করেছিস, সিটা শিখেছিস ভালোভাবে, ঠিক আছে, তোর অনেকটাই ক্লাস করতে সুবিধা হবে, কারণ এগুলোই হচ্ছে বেসিক হ্যাঁ স্যার। কনসেপ্ট, ঠিক আছে। থ্যাংক দেখ ইউ স্যার। লিঙ্ক লিস্টের মধ্যে এবারে কিরকম ভাবে হয়ে থাকে, তাহলে আমরা অ্যারেটা দেখলাম, এবারে লিঙ্ক লিস্টও কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কারণ লিঙ্ক লিস্টের মধ্যেও কিন্তু ডেটাগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে স্টোর হয়ে থাকে। লিঙ্ক লিস্টের মধ্যে ধর 10 20 30 40 50,
সো দেখ, তার আগে আমি একটা বলে নিই, আজকের ক্লাসে যে এগুলো দেখছিস এগুলো কিন্তু আমি একটু একটু করে জাস্ট ডিসকাস করে দিচ্ছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি অ্যারে জিনিসটা কি। বাট এগুলো কিন্তু পরে আমি ডিটেলসে একটা করে লেকচার নেব, ঠিক আছে? লাইক সাপোজ একদিন নিলাম অ্যারে, যেখানে অ্যারের আমরা জিনিসটা কি সেটা দেখবো, দেন অ্যারের অপারেশনগুলো দেখবো, ঠিক আছে? অপারেশনগুলো কোডিং এর মাধ্যমে দেখবো, লাইক কিভাবে অ্যারে ট্রাভার্সাল করতে হয়, অ্যারেতে ভ্যালু ইনপুট করতে হয়, অ্যারেতে ভ্যালু ইনপুট কি হয় কি করে আমরা দেখিয়ে নিলাম। বাট আর একবার এগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখবো, ট্রাভার্সাল কিভাবে করব, এক একটা জিনিস তো আমরা কিভাবে প্রিন্ট করব, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ডিটেলতে একটা লেকচারের মধ্যে জেনে নেবো। বাট আজকে এই ক্লাসটার মেন আমার উদ্দেশ্য হচ্ছে একটা জাস্ট ডেটা স্ট্রাকচারের ওভারভিউ দিতে হবে, ঠিক আছে? এটা ভেবে নিস না যে অ্যারে আমার এখানে শেষ ওকে হয়ে স্যার। গেল, যে একটা স্লাইডের মধ্যে অ্যারে বুঝিয়ে দিলাম এটা শেষ হয়ে গেল, না কখনোই না। অ্যারের আমার একটা লেকচার চাই, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে টোটাল অপারেশনগুলো আমার অ্যারের করার। তো সেটা আমি করাবো। আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি হোয়াট ইজ অ্যারে, যে এক কথায় অ্যারে বলতে কি বোঝো, ঠিক আছে? সেটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এবার লিঙ্ক লিস্ট গুলো কিভাবে হয়, এই যে লিঙ্ক লিস্ট গুলো হয় না চেন হিসাবে, চেন দেখেছিস তো? হ্যাঁ স্যার, কি বললেন? চেন চেন হ্যাঁ বা স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইংলিশ জানি স্যার, চেন হ্যাঁ বুঝতে পারি স্যার। হ্যাঁ, তো লাইক চেন আকারে এগুলো কিন্তু ডেটাগুলো স্টোর হয় একদম। এখানেও কিন্তু সিকোয়েন্সিয়াল অর্ডারই ফলো করছি, দেখ একটার পর আরেকটা। এখানে এরকম নয় যে 10-এর পর আমরা 20ও পাচ্ছি অ্যান্ড 10-এর পর 30ও পাচ্ছি, এটা কিন্তু কখনোই নয়। 10-এর পর আমরা 20 পাচ্ছি, 20-র পর আমরা 30 পাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে লিঙ্ক লিস্টের কনসেপ্ট। বাট ডিপলি আমি এখন যাচ্ছি না, বাট লিঙ্ক লিস্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় ব্যাস সেইটুকু আমি বলবো। আর কিচ্ছু আমি বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা পার্ট, এটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। হয়েছে মেমোরির মধ্যে যেটা দেখালাম, যে যখন আমি 10টাকে লিখছি ইন্ট ভ্যাল ভি ইজ ইকুয়াল টু 10, সো একটা মেমোরির পার্টে স্টোর হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। সো এটাই এখানে স্টোর হয়, মেমোরি অ্যাড্রেসটা এখানে স্টোর হয়, ঠিক আছে? কার মেমোরি অ্যাড্রেস স্টোর হয়? কার, ভ্যালুগুলো স্যার। হ্যাঁ ভ্যালুগুলোর। বাট কোন ভ্যালুটা স্টোর হয়? তারপরে ভ্যালুটার, ঠিক আছে? যাতে আমরা তারপরে ভ্যালুটাতে যেতে পারি। কেন কেন সেটার ভ্যালুগুলো স্টোর হয়, সরি, আমাদের মেমোরি অ্যাড্রেসগুলো সেই স্টোর হয়? ম্যাপিং এর জন্য স্যার, যাতে আমরা মানে একটা থেকে অন্যটা ম্যাপিং হ্যাঁ করতে পারি বা হ্যাঁ, সিকোয়েন্সে রাখতে পারি। একদম একদম একদম। যে এখানে তো কোনো ইন্ডেক্স নেই, অ্যারের মতো কি কোনো ইন্ডেক্স আছে এখানে? এই যে 0 1 2 3 ইন্ডেক্স নেই। আমাকে যদি বলে 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা তুমি প্রিন্ট করে দাও, আমি ইজিলি এখানে বলে দেবো যে ARR5 ইজ ইকুয়াল টু, প্রিন্ট করে দেবো। সে প্রিন্টে ARR5, তাহলে এই 6টা প্রিন্ট হয়ে যাবে। বাট এক্ষেত্রে তো কোনো ইন্ডেক্স নেই, তো সেক্ষেত্রে আমাকে 1 বাই 1 ভাবে যেতে হবে, তারপরে দেখতে হবে যে 5 নাম্বার এলিমেন্ট কোনটা আছে। বাট সেটা আমি তখনই যেতে পারবো একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট যখন তার অ্যাড্রেসটাকে আমি স্টোর করবো। সাপোজ ধর 10, এটার একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? তারপর বি ইজ ইকাল টু, এখানে বি ইজ ইকাল টু 20 আছে, এটার আর একটা অ্যাড্রেস আছে। সো যখন আমি এই জায়গাটা থাকছি, সো যদি আমি এই এই অ্যাড্রেসটা জানতে পারি তাহলে তো আমি এখান থেকে এখানে আসতে পারবো, নাহলে কিভাবে আসবো? তুই তোর বন্ধুর অ্যাড্রেস যদি না জানিস তাহলে কি তার বাড়ি যেতে পারবি? কখনোই যেতে পারবি না। সো এই কারণেই আমাকে বন্ধুর অ্যাড্রেসটা জানতে হবে। আর 10-এর বন্ধু যদি 20 হয়, তো 20-র বাড়ির অ্যাড্রেসটাই হচ্ছে এই 1020টা। 20-র 30-র বাড়ির অ্যাড্রেস হচ্ছে যেটা 20 স্টোর করে নিচ্ছে 1030। এটাই হচ্ছে লিঙ্ক লিস্টের কনসেপ্ট। আর এগুলো কিন্তু 1 বাই 1 স্টোর হয়, এই কারণে এগুলোকে বলা হয় সিকোয়েন্সিয়াল, দ্যাট মিনস লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার কোনগুলো হচ্ছে, আর কোনগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার? ট্যাগ স্যার। স্ট্যাক আর কিউ। আজকের ক্লাসটাতে আমি এই স্ট্যাক আর কিউটার কনসেপ্টটা একটু দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটাতে হয়ে ঠিক যাবে। আছে, কেননা এরপর যদি আমি ট্রি গ্রাফ করি তো গুলিয়ে ফেলতে পারিস, ঠিক আছে? ঠিক আছে জাস্ট স্ট্যাকের স্যার। কনসেপ্টটা নিয়ে নেবো। এখানে যেটা স্যার বলছি লিঙ্ক, স্যার, হ্যাঁ কিছু বল। টপিক বলে দিন তো, যেগুলো পড়ে রাখবো তাহলে পরের ক্লাসের আগে। দেখ
আমার ক্লাসটা পড়ার জন্য তুই একটা কাজ কর, তুই সিটাকে আর একবার বেশি ভাবে দেখে নে, ঠিক আছে? সিটা প্রথম ওকে থেকে যা শিখেছিলি সেটা একবার শিখে নে একদম পয়েন্টার অবধি। বাকিটা ওকে ডিএসএ স্যার। আমি যে ক্লাসটা যেদিন করাবো সেই ক্লাসটা ভালোভাবে দেখবি, একটু নোটস আর তৈরি করবি রিসার্চ করে, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইট আর ঘেটে বা বিভিন্ন বই ঘেটে একটু নোটস তৈরি করে নিবি আমি যেগুলো পড়াবো সেগুলো অনুযায়ী। ব্যাস তাহলে এনাফ হয়ে যাবে। তার আগে তুই শুধু ওকে একটু, হ্যাঁ, সিটা একটু ভালোভাবে শিখে নে, কারণ টোটাল অপারেশন কিন্তু আমি সিএই করাবো। আর তোকে ডেটা স্ট্রাকচার কিছু দেখতে হবে না, আমি যেটা পড়াবো তারপর ওকে সেটা দেখ, ঠিক আছে? ওকে ওকে, স্যার। তাহলে এই স্লাইডটাতে আমরা লিঙ্ক লিস্টটা একটু জেনে গেলাম। ইন শর্ট, লিঙ্ক লিস্টের কিন্তু আমার মোটামুটি 2-3টে ক্লাস লাগবে বোঝাতে, অনেক অপারেশন আছে লিঙ্ক লিস্টের, অ্যাটলিস্ট 2টো ক্লাস তো লাগবে। এগুলো এক একটা করে চ্যাপ্টার বলতে পারিস, ঠিক আছে? দেন দেন আমি দেখবো স্ট্যাক আর কিউ, এগুলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। তো স্ট্যাকটা আমরা এবার একটু দেখি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ স্যার। ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট সার্ভ তাই বা কি? ফার্স্ট আউট বলতে পারি। তাই কি? ও স্যার সরি স্যার, সরি স্যার, ওটা ওটা কিউটা, কিউটা যে আগে আসবে তার আগে, আর হ্যাঁ, স্ট্যাকটা উল্টো, গুড উল্টো গুড, হয়ে গেছে, সরি। হ্যাঁ হ্যাঁ। এটা এই প্রবলেমটার জন্য আমি একটা রিয়েল লাইফ প্রবলেম বলে দেবো, রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলে দেবো, আর কোনোদিন বলবি না, ঠিক আছে? একটু জাস্ট দেখে নে। দেখ, স্যার মানে মানে আজকে বলে দেবেন কি? হ্যাঁ এই এখনই বলে দিচ্ছি। ঠিক এই যে আছে। স্ট্যাক, স্ট্যাকও হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? যেটাও তৈরি হচ্ছে কিন্তু আমাদের প্রিমিটিভ ডেটা টাইপস গুলোতে। এই স্ট্যাক গুলোকে কিন্তু দু রকম ভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ফার্স্টে যে দুটো আমরা দেখলাম, ইউজিং অ্যারে, ইউজিং লিঙ্কড লিস্ট, এই দুটো জিনিস দিয়ে আমরা স্ট্যাক গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? এবার স্ট্যাক, স্ট্যাকের মধ্যে ভ্যালু কিভাবে পুশ হয়? সাপোজ ধর আমি তোকে বললাম যে 10, 20, 30, 40, 50 এই ভ্যালুগুলো স্ট্যাকের মধ্যে পুশ কর, ঠিক আছে? পুশ পুশ মেথড ইনটু স্যার ইউজ করতে হবে। স্ট্যাক, হ্যাঁ। তো স্ট্যাকের মধ্যে একটা ইনবিল্ড মেথড থাকে, ঠিক আছে? পুশ অ্যান্ড পপ। সো এখানে আমরা ভ্যালুগুলোকে কিভাবে পুশ করব? ঠিক এইভাবে এখানে ভ্যালুগুলো কিন্তু পুশ হয়ে যায়। ফার্স্ট ফার্স্ট কি প্রথম আমি অপারেশন পারফর্ম করব না, পুশ 10, পুশ 10, তার মানে কি এর মধ্যে 10টা পুশ হয়ে গেল। দেন আমরা কি পুশ করতে চাইছি? 20, সো পুশ 20, 20 পুশ হয়ে গেল। দেন পুশ 30, ঠিক আছে? সিমিলার ভাবে 30 পুশ হয়ে গেল, 40 পুশ হয়ে গেল, 50 পুশ হয়ে গেল, ঠিক আছে? তো 50 পুশ হয়ে গেল। এইবার আমার পয়েন্টারটা কোথায় আছে বল? ঠিক পয়েন্টারটা এই জায়গায় হোল্ড করছে, পয়েন্টারটা আমার হোল্ড করছে কোথায়? এই জায়গায়। কারণ স্ট্যাকের মধ্যে কিন্তু একটা ইন দিয়ে পরেই ভ্যালু পুশ হয়, একটা ইন দিয়ে এলিমেন্ট ডিলিট হয়। তো এই জায়গাটায় আমার এলিমেন্টটা হোল্ড করছে। এইবার যদি বলি আমি যে টপ কোন এলিমেন্টটা আছে, তো তুই কি বলতে পারবি? বলতে পারবি এখানের মধ্যে টপ এলিমেন্ট কোনটা আছে? 50 স্যার, যেটা প্রথমে বেরোবে। হ্যাঁ 50, ঠিক আছে? বা তোকে যদি বলি যে ফার্স্ট এলিমেন্ট যেটা আছে যেখানে পয়েন্টারটা হোল্ড করছে সেটা তুই ডিলিট করে দে, তো আমাকে তুই একবার বল তাহলে কোন প্রথম এলিমেন্ট কোনটা ডিলিট হবে? 50 ডিলিট হবে স্যার। 50 ডিলিট হবে। তাহলে বুঝতে পারছিস ফার্স্ট ইন ফার্স্ট আউট কেন হচ্ছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ দেখ এখানে সব থেকে লাস্টে এসেছিল কিন্তু 50, কিন্তু সেটাই সব থেকে ফার্স্টে কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে এবার কত পড়ে রয়েছে? 40 অব্দি পড়ে রয়েছে। তারপর সেটাও যদি আমি ডিলিট করে দিই, পরেরটা কি পড়ে থাকবে? 10, 20, 30, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করলাম? আচ্ছা, তাহলে এলিমেন্ট যখন আমরা পুশ করছি দ্যাট মিন্স এলিমেন্ট অ্যাড করছি, তাহলে অ্যাডের জন্য আমরা কি মেথড ইউজ করছি? পুশ মেথড ইউজ করছি, পুশ মেথড। ঠিক আছে? অ্যান্ড ডিলিটের জন্য কোন মেথড ইউজ করছি? পপ মেথড। পপ মেথড, ঠিক আছে? পপ মেথড।
দেখ পপ করে দেওয়া মানে কিন্তু টপ মোস্ট এলিমেন্ট যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। এখানে আমরা পপ করে দিলাম, দেখ 50টা রিমুভ হয়ে গেল। তারপর যখন আমরা পপ করলাম দেখ 30টা ইউজ হয়ে গেল। তার মানে দেখতে পাচ্ছিস এখানে কিন্তু একটা এন দিয়ে ভ্যালু ইনসার্ট হচ্ছে, সেম এন দিয়ে কিন্তু ভ্যালু ডিলিট হচ্ছে। এটাও কিন্তু হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন? এখানে একটার পর আর একটা কিন্তু ভ্যালু স্টোর হচ্ছে। 10-এর পর 20, 20-এর পর 30, 30-এর পর 40, 40-এর পর 50। এমনটা কিন্তু নয় 10-এর পর 20 স্টোর হচ্ছে এবং 30 স্টোর হচ্ছে, বা 10-এর পর তুই 20-তেও যেতে পারবি, 10-এর পর 30-ও যেতে পারবি। এটা কিন্তু নয়, তোকে 1/1 যেতে হবে। এই কারণে এটাকেও কিন্তু বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই কারণেও এটা কিন্তু বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে? এটাকেও লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলছে। তাহলে আর একটা আমাদের বাকি থেকে গেল, ওটা একটু দেখে নি। কোনো স্লাইড ফাঁকা রয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখে নিই। তার আগের স্লাইডটাতে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিচে কোনো স্লাইড ফাঁকা, এই যে এই জায়গায় এই স্লাইডটাতে আমরা দেখিয়ে দিচ্ছি পপের ফাংশন, এই কিউর ফাংশনটা। ঠিক আছে, লাস্ট স্লাইডে আমরা কিন্তু দেখে নিচ্ছি। আছিস ক্লাসে ওকে স্যার। শুভদীপ? হ্যাঁ স্যার, আছি 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 স্যার। হ্যাঁ, তোদের কিন্তু বাকিদেরকে লাইভ ক্লাসে জয়েন করতে হবে, নাহলে কিন্তু আমারও ঠিক ভালো লাগছে না তোদেরকে ক্লাস করাতে। অনেকজন থাকবে যাদের রিয়েল লাইফে প্রবলেমগুলো সলভ হবে, যা যা প্রবলেম হবে সেগুলো বলতে পারবে, বাট এখানে জাস্ট একটা রেকর্ডিং টাইপের হচ্ছে। তাহলে তো আমি স্যার আমার আগের স্যার ক্লাসগুলোর লাস্টের রেকর্ডিং দিন দিই। স্যার কোনো স্টুডেন্টই থাকে না স্যার নর্মালি, মানে মানে হ্যাঁ, লাস্টে এটাই পরীক্ষার প্রবলেম, পরে ওই থাকে। এটাই প্রবলেম। তাহলে তো বল আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিতেই পারি, আমার তো রেকর্ডিং ক্লাস পড়ে গেছে। স্যার আপনি কন্টিনিউ করুন, আমার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি কন্টিনিউ করবো, ঠিক আছে। একটা ক্লাস জয়েন করলো আমি তার জন্য পড়াবো, সেটা কোনো প্রবলেম নেই। বাট থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টরা থাকলে একটু ভালো লাগে পড়ে। ওকে, যাই হোক, যেটা আমরা লাস্ট দেখবো, আর একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে পড়ে রয়েছে কিউ। এবার কিউটাও হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে, নন স্যার প্রিমিটিভ ডেটা। লিনিয়ার ছিল তো বললেন তো, নাকি নন লিনিয়ার? সরি সরি সরি, এটাও লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার হ্যাঁ স্যার, কোনগুলো ওটাই ডেটা স্ট্রাকচার? বলছিলাম। নন লিনিয়ার হচ্ছে ট্রি ওই তো গ্রাফ। কি স্যার, হ্যাঁ ট্রি গ্রাফ। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন আমি এখনই তোকে বলে দিচ্ছি। দেখ, কিউতেও কিন্তু একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্ট যাওয়া হয়, সিকুয়েন্সিয়াল অর্ডারে কিন্তু এখানে পুশ হয়। বাট স্ট্যাকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট কি, এটার কিন্তু দুটো এন্ড থাকে। এটার কটা এন্ড দুটো থাকে? পয়েন্টার স্যার, বা দুটো দুটো এন্ড দুটো থাকে। হ্যাঁ, জাস্ট 1 মিনিট দাঁড়া, আমার চার্জ আছে কিনা দেখি। স্যার, দুটো পয়েন্টারও বলতে পারি স্যার, নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারছি বলতে পারছি। So, এটা দুটো পয়েন্টার রয়েছে, ঠিক আছে। একটাকে বলে ফ্রন্ট এন্ড, একটাকে বলে রিয়ার এন্ড। সো ফার্স্ট যখন থাকে, সাপোজ ধর আমাদেরকে এখানে ভ্যালু কত পুশ করতে বলেছে, 10, 20, 30, 40, এই ভ্যালুগুলো পুশ করতে বলা হয়েছে। সো ফার্স্ট এখানে কিন্তু দুটো পয়েন্টার থাকে, একটা ফ্রন্ট একটা রিয়ার। আর ফার্স্ট দুটো আমাদেরকে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হয়। তারপর যখন আমরা এগুলো একটা করে ইন্ডেক্স থাকে। সো ফার্স্ট যখন এই জায়গাটাতে ভ্যালুটা পুশ করতে চাইবি, 10টাকে পুশ করতে চাইবি, তখন আমাদের কি করতে হবে, এই যে রিয়ারটা আছে, রিয়ারটা এর আছে ভ্যালু প্লাস জিরো প্লাস, করতে হবে। প্লাস প্লাস করে দিতে হবে। যেখানে আছে তার ও থেকে জাস্ট প্লাস, প্লাস প্লাস করে দাও। -1 আছে, প্লাস তো ওয়ান, -1টা কেটে কত হয়ে গেল, জিরো 0 হয়ে হয়ে গেল। যাবে। হ্যাঁ, তো তারপর যদি এটার নাম হয় এআরআর, সো এআরআর আর এর মধ্যে এই 10টাকে আমি পুশ করে দেবো, তাহলে এখানে 10 পুশ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার।
দেন যখন ফার্স্ট এলিমেন্ট পুশ করবি তখন যদি আমরা এই যে এই এফ যেটা আছে এটাকেও যদি ইনক্রিজ করে নিই তাহলে কিন্তু একটু ভালো হয়। যদি না করে নিই সেক্ষেত্রেও ডিলিট অপারেশন করার সময় আমরা করে নিতে পারবো। বাট দেখ এটা কেন সুবিধা হবে যে এফটা তাহলে -1 ছিল, কত হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে এফটাও 0 হয়ে গেল, তাহলে রিয়ারও এখানে চলে এলো, ফ্রন্টও এখানে চলে এলো। বুঝতে পারলি? এরপর এরপর যখন নেক্সট এই 20টা ইনসার্ট হবে, এই 20টা যখন আমরা ইনসার্ট করবো তাহলে ফার্স্ট কোন অপারেশনটা পারফর্ম হবে? আর প্লাস প্লাস। এটা কিন্তু আর পারফর্ম হবে না, এটা আমি কখন বলেছিলাম? প্রথম দিকে স্যার। হ্যাঁ প্রথমটার জন্য, when f is equal to -1, যখন f is equal to -1 থাকবে তখনই শুধু, যেমন এখানে একটা ইফ কন্ডিশন চালিয়ে দিবি, ইফ f is equal to -1 করে দিলাম, দেন f প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে? আর তো এখানে লজিকটা বুঝলাম না স্যার, কেন হলো অ্যাকচুয়ালি, কেন হলো ক্লিয়ার বুঝতে হলো পারছিস না। না তাই তো? দেখ হ্যাঁ স্যার। আচ্ছা একটু পরে আমি সেটা বলে দিই, যখন আমরা ডিলিট অপারেশনটা পারফর্ম করবো। এটা যদি নাও হ্যাঁ করিস স্যার। তাও হয়ে যাবে, বাট তখন আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমি এক্ষুনি বলে দিচ্ছি, একটু ওয়েট করে যাবে। তাহলে দেখ সেকেন্ড অপারেশনটা যখন পারফর্ম করছি, এই যে রিয়ার ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে ফার্স্ট আমরা কি করছি আর প্লাস প্লাস করে দিই, তাহলে 0টা 1 হয়ে গেল। আচ্ছা এখানে কি এফ ইজ ইকুয়াল টু -1 আছে? এফটা এখন হ্যাঁ কত স্যার, হয়ে, না না না, 0 হয়ে গেছে। এফটা 0 হয়ে গেছে, তাহলে আমাদেরকে এফটা প্লাস প্লাস করতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে 20 পুশ করে নিলাম। ঠিক সেম ভাবে 30, 40, 50, 60। এইবার এইবার তোকে যদি বলে ফার্স্ট এলিমেন্ট তুমি পপ করে দাও, ঠিক আছে, বা রিমুভ করে দাও, এখানের অপারেশনগুলোর নাম কি? রিমুভ, তাই তো? হ্যাঁ স্যার, রিমুভ আর অ্যাড। হ্যাঁ রিমুভ আর অ্যাড। সো এগুলো অ্যাড করে করে করলি, তো রিমুভ। এইবার তোকে যদি বলে রিমুভ করতে, তো ফার্স্ট কোন এলিমেন্টে রিমুভ হবে আমাকে বল। যেটা স্যার একদম প্রথমে এসেছিল, 10। হ্যাঁ দেখ এই এই যে আমি এই জিনিসটা দেখালাম না, এই জিনিসটা কখন ইউজ করতে হয় বলতো? যখন তুই নিজে একটা অ্যারে ক্রিয়েট করবি, সরি নিজে একটা কিউ ক্রিয়েট করবি। বাট ওই যে তুই যে বললি না যে অ্যাড, রিমুভ, এগুলো করলে কিন্তু এগুলো লেখার কিছু দরকারই পড়ে না, কারণ এগুলো হচ্ছে ইনবিল্ড ফাংশন। অ্যাডের মধ্যে 10 করে দিবি, 10 পুট হয়ে যাবে। তারপরে অ্যাড 20 করে দিবি, 20 পুশ হয়ে যাবে। অ্যাড 30 করে দিবি, 30 পুশ হয়ে যাবে। বাট এটা আমি কখন দেখালাম বলতো? তুই যখন নিজে একটা কিউ ক্রিয়েট করবি বাই ইউজিং অ্যারে বা বাই ইউজিং লিঙ্ক লিস্ট, তখন এইরকম ভাবে তুই নিজে ক্রিয়েট করবি, বুঝলি? ভয় পেয়ে যাস না আবার এগুলো কি করলো, আমি তো এতদিন জেনে এসেছি যে অ্যাড 20, 20 পুশ হয়ে গেল, অ্যাড 20, অ্যাড 30, 30 পুশ হয়ে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনবিল্ড। এই যে আমি যেটা দেখালাম না, এটা ব্যাক এন্ডে করা আছে, জাস্ট তুই সেটা কি ইউজ করছিস। বুঝতে পারলি আমার কথাটা কি বলতে চাইলাম? না বুঝতে পারলে বল, কোনো প্রবলেম নেই, আমি আরো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার, সেটা বুঝেছি, বাট ওই মানে কেন করলাম লজিকটা বুঝতে পারলাম না, মানে ওটা করার পেছনে কারণটা কি? দেখ এই যে অ্যাড 10 তুই করলি, তো 10 এটা পুশ হয়ে গেল, বাট এটা কিভাবে পুশ হলো? ভেতরে তো কোথাও কোডটা লেখা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তো সেই এইরকম ভাবেই কোডটা লেখা আছে। এইবার তোকে যখন বলবে তুমি যে একটা কিউ ক্রিয়েট করো, নিজে কিউ ক্রিয়েট করো, তখন তো তোকে একটা কোড লিখতে হবে। হ্যাঁ এইবার হ্যাঁ তুই স্যার। যেটা বললি যে এই এফ প্লাস প্লাসটা কেন করলাম, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। এইবার তুই এখনই নিজেই বুঝে যাবি যে এফ প্লাস প্লাসটা কেন করলাম। দেখ ফার্স্ট এফ আমাদের কত ছিল? -1 ছিল। তাহলে তুই যদি বল এই যে তুই রিমুভ করছিস, রিমুভ রিমুভ মানে কি? ব্যাকএন্ডটা কি বোঝাচ্ছে? যে আমার ফ্রন্ট এলিমেন্টটা যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারের ব্লকটাকে ডিলিট করে দাও। তো এটার নাম যদি এআরআর হয়, সো কি বোঝাচ্ছে? এআর এর এফ পজিশনে যে ব্লকটা আছে, ব্লকে এলিমেন্ট আছে, সেটা ডিলিট করে দাও। এবার এফটা তো আছে -1, -1 কি ইন্ডেক্স কোনো ভ্যালু আছে? আমার তো 0 থেকে স্টার্ট হয়, না স্যার নেই। ও, বুঝছি স্যার এবার। বুঝলি? তাহলে তুই যদি নিজের কোডটা লিখতিস, তো সেক্ষেত্রে তুই একটা লজিক চালাতে পারতিস যে এফ প্লাস ওয়ানেরটাকে আমার ডিলিট করো। তার মানে কি, যদি -1 থাকতো, -1 সাথে +1 অ্যাড হয়ে যেত, তারপর সেটা কি হতো? 0 হতো। দুরকম ভাবেই করা যায়। এবার বল ক্লিয়ার হলো কিনা? এবার স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারলি? আর কোনো প্রবলেম নেই? হ্যাঁ স্যার। না না স্যার। তাহলে কিউতে দুটো এন্ড দিয়ে হয়, একটা হচ্ছে রিয়ার এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এই রিয়ার এন্ডটা এখানে চলে গেল, তারপরে এখানে চলে গেল, তারপরে এখানে চলে গেল, তারপরে এখানে চলে গেল, তারপরে এখানে চলে গেল, ফাইনালি এখানে হোল্ড করছে। কিন্তু আর ফ্রন্ট এন্ডটা কোথায় হোল্ড করছে? এখানে।
ফ্রন্ট এন্ডে এখানে হোল্ড করছে। তো তুই যখন রিমুভ করবি এই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে, তারপর এটা ইনক্রিজ হয়ে যাবে, এফটা এখানে চলে আসবে। আবার যখন এটা রিমুভ করবি এখানে চলে আসবে এফ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভালোভাবে বোঝাবো। স্ট্যাকের একটা ক্লাস নেবো, কিউর একটা ক্লাস নেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি যে কিভাবে কাজ করে। আর তুই যদি সি জেনে থাকিস আমার কথাগুলো কিন্তু বুঝতে পারবি। আর যদি আদার্স কোনো স্টুডেন্ট না বুঝতে পারে জানবি ওর সিটা ক্লিয়ার নেই, তাই আমি তোকে বললাম সিটা একটু ভালোভাবে দেখে নিস, ঠিক আছে? আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা আমি একদম ইন শর্ট বলছি, কেননা নালে কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে ক্লাসটা, তুই বুঝতে পারলেও কিন্তু বাকিদের পক্ষে পসিবল হবে না, ঠিক আছে, একসাথে এতগুলোকে নেওয়া। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার সেগুলোকে বলছে, সেগুলোকে 10-এর পর 20, 20-র পর 30, এতক্ষণ আমরা তো এগুলো দেখে এলাম, একটার পর আরেকটা স্টোর হচ্ছে। একদম স্যার। বা 10-এর পর আমরা 20-কে খুঁজে পাচ্ছি, 20-র পর 30-কে খুঁজে পাচ্ছি, 30-এর পর 40-কে খুঁজে পাচ্ছি। বাট এখানে কিন্তু আমরা 10-এর পর 20ও পাবো, 10-এর পর 30ও পাবো, মানে 10-এর পর আমি 20টাকেও অ্যাড করলাম, 10-এর পর 30টাকেও অ্যাড করলাম, ঠিক আছে? 10-এর পর আমরা 20টাকেও রিমুভ করতে পারবো, 10-এর পর 30টাকেও রিমুভ করতে পারবো। এখানে কিন্তু কোনো সিকোয়েন্স ফলো করছে না, এই কারণে এটাকে বলছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? জাস্ট একটু ছবিটা দেখে নাও। এই যে এ পার্টটা থেকে আমি বি পার্টেও যেতে পারবো, সি পার্টেও যেতে পারবো, ডিতেও যেতে পারবো, ডি থেকে আমি ইতেও যেতে পারবো, এফতেও যেতে পারবো। বাট আগেরটাতে আমরা কি দেখছিলাম, এ থেকে শুধুমাত্র বিতে যেতে পারবো, বি থেকে সিতে যেতে পারবো। বাট এখন আমরা কি জানছি, এ থেকে বিতেও যেতে পারবো, এ থেকে সিতেও যেতে পারবো। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এইটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে লিনিয়ার নন নন ডেটা নন স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক সেরকম ভাবে আর একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে গ্রাফ। এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এখন অবধি কোনো প্রবলেম? না স্যার। তো বুঝতে পেরেছিস তো ক্লাসটার টোটাল কিছু? হ্যাঁ স্যার, ভালোই বুঝতে পেরেছি। ওকে, তো দেখ, আজকের ক্লাসটাতে আমরা এটাই জানলাম যে ডেটা স্ট্রাকচার যে আমরা সাবজেক্টটা শিখলাম, ডেটা স্ট্রাকচার যে আমরা সাবজেক্টটা এবার শিখবো, সো মেনলি সেটা কি পারপাসে ইউজ হয়, সেটার কাজটা কি, সেটাতে কি কি জিনিস হয়, ঠিক আছে? সেটাই আমরা কিন্তু দেখলাম যে ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি আছে। আর এই যে একটা আমরা জাস্ট স্লাইড দেখেছিলাম, এটা একটা নর্মাল স্লাইড হতে পারে, বাট এর মধ্যে কিন্তু টোটাল ডেটা স্ট্রাকচারটা আছে, যার মধ্যে টোটাল কিছু যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু আছে। স্যার আপনি কি ডেলি স্লাইডে পড়াবেন? যেগুলো আমার স্লাইডে দরকার হবে আমি পড়িয়ে দেবো, বুঝলি? কোডিং পারপাসের ওইগুলো তো স্লাইডে পড়াবো না। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ধর সাপোজ আমি একটা অ্যারের ক্লাস করলাম, তো অ্যারের ফার্স্ট যে জিনিসগুলো, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো, আর অ্যারের ডেফিনেশনটা একটু বা স্লাইডে দিয়ে দিলাম, বাকি তারপর কোড হবে, কোড আমি হাতেই লিখবো। যেটা আমার দরকার হবে স্লাইডে করা স্লাইডে করিয়ে দেবো, যেটা আমার হাতে পড়ানো হাতে পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আর একটা নর্মাল টপিক বাদ পড়ে গেছে, এই যে স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক আর ডাইনামিক জিনিসটা কি? স্ট্যাটিক আর ডাইনামিক এর কথা বলছেন কি? হ্যাঁ বল। স্ট্যাটিক আর ডাইনামিক এর সামথিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওটাও বলতে পারিস। বুঝতে পেরেছি। স্ট্যাটিক স্ট্যাটিক অ্যারে বলতে তার যেখানে স্যার আমরা সাইজটা সাইজ কিন্তু, ডিফাইন করে দিচ্ছি, এটা কত হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, ডাইনামিকের বেলা আমরা ডাইনামিক্যালি ফিক্সড অ্যালোকেট সাইজ, করি। ফিক্সড সাইজ। তো এটাকে বলছে স্ট্যাটিক, মানে তুই ইন দ্য টাইম অফ ইউজ ওটা কিন্তু সাইজটাকে ইনক্রিজ করতে পারিস না বা ডিক্রিজ করতে পারিস, বাট ইন কেস অফ ডাইনামিক আমরা সাইজটাকে ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, যেটাকে প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং করতে পারি আর এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? তাহলে ডাইনামিকের একটা এক্সাম্পল কি হতে পারে? ডাইনামিক অ্যারে বা হিপ। হ্যাঁ, ডাইনামিক, লিঙ্ক লিস্ট আমরা বলতে পারি ডাইনামিকের ক্ষেত্রে। ওটা স্যার শিওর বলতে পারবো না স্যার। হ্যাঁ,
লিঙ্ক লিস্টকে আমরা বলতে পারি, কেন বলতো? লিঙ্ক লিস্টে কি কোনো আমাদের সাইজ মেনশন করতে হচ্ছে? কোনো তো মেনশন করতে হচ্ছে না। না স্যার, ওখানে একটা শুধু নোডের আমরা পর আর নোট, একটা নোড হচ্ছে, এই হ্যাঁ স্যার নোডের পর নোট এই অ্যাড নোড। করে যাচ্ছি স্যার, এটা ঠিক হ্যাঁ, বলেছেন। পর পর নোড হচ্ছে, ঠিক আছে? আমরা যদি এই নোডটাকে ডিলিট করে দিই, সেটাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ডিলিট হয়ে গেল, কোনো বুঝতে স্পেস পেরেছি। খালি হচ্ছে না। বাট ইন কেস অফ অ্যারে, এই এই গ্যারের বেলা আমাদের মেনশন করতে হতে পারে, হ্যাঁ, আবার 10, নাও করলে পারে। 20, 30, 40, ঠিক আছে? তো এই 40টার পর যদি কোনো স্পেস ফাঁকা থেকে থাকে, কিন্তু আমরা সেগুলোকে রিমুভ করতে পারবো না। এই কারণে এটা হচ্ছে স্ট্যাটিক, এর সাইজ ফিক্সড, আর এটা এক্সটেন্ডও করা যায়, শ্রিঙ্কও করা যায়, কোনো প্রবলেম নেই। এই Yes, কারণেই sir. এটা বলছি। তাহলে টোটালটাই বোঝা গেল আজকের ক্লাসের। একদম স্যার। চল তাহলে আজকের ক্লাসটা এই অবধি ছিল, অ্যাপে পেয়ে যাবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করিসনি, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিস, কেননা এরপরের থেকে ক্লাসগুলো টোটাল অ্যাপেই দেওয়া হবে। অ্যাপের যে সমস্ত গুগল মিটে ক্লাসগুলো করাবো তার লিঙ্ক দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ। চল বাই স্যার, ক্লাসটা গুড শেষ নাইট। করলাম।